আমরা ডিসকাস করব 2018 অর্থাৎ 2018 সালে কি প্রশ্ন এসেছিল সিটেট পরীক্ষায়। এই প্রশ্নগুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখব পেপার 1, তারপর দেখব পেপার 2। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো দেখব, টেনশনে কোনো ব্যাপার নেই, সাথে থাকুন। তো প্রথমে আমরা পেপার 1 এর প্রশ্নগুলো দেখতে থাকি, কারণ আমরা আজকে শুধু প্যাডাগজির ক্লাস করছি। তো সুতরাং আজকে আমরা শুধু প্যাডাগজির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যেহেতু সলভ করতে চলেছি, তাই আমরা আজকে আমাদের এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট। তো এখানে দেখুন প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নের আনসার কী হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাতে বলবেন না, কারণ এতে করে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে ভাই, তো চলুন আমাদের প্রথম প্রশ্ন দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা দেখি। দেখুন, যখন শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে তখন তারা কি করে? যখন আমরা শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নতি করতে শেখাই তখন তারা কি করে? তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে, তাদের ভ্রম শূন্যতাকে উন্নত করবে, তাদের পাঠ গতি ফ্লুয়েন্সি বৃদ্ধি করবে, তাদের সৃজনশীল বিকাশে যত্নবান হবে। এখানে বানান এবং যতিচিহ্ন ব্যবহার করতে চাচ্ছি। তো বানান এবং যতিচিহ্ন উন্নতির ক্ষেত্রে কিন্তু সৃজনশীলতা আসে না। সৃজনশীল, ক্রিয়েটিভিটি, পজিটিভ ওয়ার্ড 100% কারেক্ট আমি মানি, আমি বারবার বলেছি আপনাদের, কিন্তু প্রশ্ন অনুযায়ী আনসার করতে হবে। এখানে বানান এবং যতিচিহ্ন, বানান এবং যতিচিহ্ন সৃজনশীলভাবে, অর্থাৎ আমার যেখানে ইচ্ছা সেখানে আমি কি তাড়ি কমা দিয়ে দিতে পারবো? কখনো না। বানান আমার ইচ্ছা মতো কি লিখতে পারবো? বানান সৃজনশীলভাবে বানানকে আমি নতুন করে আমি সৃষ্টি করতে পারবো? সেটা কখনোই সম্ভব না, কারণ এই ক্ষেত্রে সৃজনশীলতা হবে না। তো সৃজনশীলতা হবে না, তো কারেক্ট আনসার কী হবে বন্ধু? তাড়াতাড়ি কমেন্ট করুন তো, কী হতে পারে ভাই? দেখুন, আজকে আমরা মজার ক্লাস করবো, ঠিক আছে, মজার ক্লাস করবো, সুতরাং সাথে থাকুন। প্রত্যেকটা প্রশ্নের আনসার কী হয় সেটা আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। তো কারেক্ট আনসারগুলো কী হয় আমরা দেখবো আপনাদেরকে সাথে নিয়ে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে বানান এবং যতিচিহ্ন যাতে অ্যাকুরেট জায়গাতে বসানি হয়। অ্যাকুরেট জায়গাতে বানান এবং যতিচিহ্ন বসানোর একটা অ্যাকুরেট জায়গা আছে, অর্থাৎ কোথায় বানানটাকে বসতে হবে এবং কোথায় যতিচিহ্ন বসতে হয়, সেই যতিচিহ্ন বসার কিন্তু একটা অ্যাকুরেট প্লেস আছে। সুতরাং তাদের ভ্রম শূন্যতাকে অ্যাকুরেসি বা উন্নত করবে, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি 92 কী বলেছে দেখি, একটু দীর্ঘ প্রশ্ন। কনস্ট্রাকটিভিজম এর অর্থ কী? একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার বা কনস্ট্রাকটিভিজমের অর্থ কী যদি আমরা বলি, তো কনস্ট্রাকটিভিজমের অর্থটা কী হতে দাঁড়াচ্ছে? কারেক্ট আনসার কী হবে বলুন তো ভাই? কী হবে কনস্ট্রাকটিভিজম মানে কি? ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছবে। ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহারের মধ্য দিয়ে তাদের নিজস্ব তত্ত্বের নির্মাণ করবে। বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া এবং জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতায় সেই অভিজ্ঞতার ছাপ পড়বে। ছাত্ররা তাদের নিজের সরঞ্জাম অনুযায়ী নিজের শেখার সরঞ্জাম তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। তো কনস্ট্রাকটিভিজম শব্দের অর্থ বা যে বুঝি কি, অভিজ্ঞতা লাভের জন্য নিজস্ব বোঝাপড়া জ্ঞান লাভ করবে এবং ভাষা দক্ষতায় তার যাতে অভিজ্ঞতার ছাপ পড়ে সেই দিক দিয়ে আমরা দেখব, দ্যাট ইজ কল্ড কনস্ট্রাকটিভিজম। নেক্সট প্রশ্ন যদি দেখি 93, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতীয় আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসাবে গণ্য হবে না? আঞ্চলিক ভাষা উন্নয়ন যদি করতে চাই তাহলে কোন জিনিসটা আমাকে করতেই হবে? যদি আমি আঞ্চলিক ভাষা উন্নয়ন ঘটাতে চাই, আঞ্চলিক ভাষা উন্নয়ন মানে বুঝতে পারছেন যে আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলের যদি একটা ভাষা শিখতে চাই, আঞ্চলিক ভাষা বা উপভাষা যাকে বলা হয়, এই ভাষা যদি শিখতে চাই তাহলে কোন জিনিসটা আমার লাগবেই লাগবে, যেটাকে ছাড়া আমার চলবেই না, চ্যালেঞ্জ হিসেবে গণ্য করা হবে না। সুতরাং এটা কারেক্ট আনসার কী হবে? মানুষের সঙ্গে অপরিচিতি, সুবিধার অভাব, বৌদ্ধিকতার অস্পষ্টতা, অনুবাদের সমস্যা। তো এটা কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি দেখি। তো এখানে দেখুন, অনুবাদের সমস্যা কোনো ফ্যাক্টর না, বৌদ্ধিকতার অস্পষ্টতা কোনো ফ্যাক্টর না। মেইন কথাটা হচ্ছে কি, ধরুন আপনি একটা নতুন ভাষা শিখতে যাচ্ছেন, আপনি নতুন ভাষা একটা অঞ্চলে গেলেন, এই অঞ্চলে গিয়ে দেখলেন যে এই অঞ্চলে একটা অন্য ধরনের তারা কথা বলে, আপনি তখন ওই ভাষাটা শিখতে চাচ্ছেন। তো আপনি ওই ভাষাটা শিখতে গেলে কি করতে হবে? আপনি যে অপরিচিত মানুষ হবে
তার সঙ্গে আপনার পরিচয় ঘটাতে হবে, তার সঙ্গে কথাবার্তা বলতে হবে। আমি যদি অ্যাসামিজ ভাষা শিখতে চাই, তাহলে অ্যাসামিজ ব্যক্তির সঙ্গে আমি কথাবার্তা বলে আমি শিখতে পারবো। ঠিক আছে, আমি পুঁথিগতভাবে যদিও শিখি, কিন্তু তার যেটা প্রত্যেকটা ভাষার একটা কি বলবো, একটা প্রনাউন্সিয়েশন স্টাইল আছে, উচ্চারণের একটা স্টাইল আছে। তো উচ্চারণের স্টাইলটা কিন্তু আমি পাবো না। তো উচ্চারণের স্টাইলটা পেতে গেলে আমার কী করতে হবে, ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে আমার কমিউনিকেট করতে হবে। এবং ওই ব্যক্তির সঙ্গে যদি আমার অপরিচিতি থেকে যায়, তাহলে কি আমি শিখতে পারবো? কখনোই না। সুতরাং কারেক্ট আনসার হবে এটি মানুষের অপরিচিতি, তার সঙ্গে পরিচয় ঘটাতে হবে। পরিচয় ঘটালেই আমি তার ভাষাটা, তার অঞ্চলের ভাষাটা আমি শিখতে পারবো। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? ভাই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমরা একটাই প্রশ্ন দেখতে পাই প্রত্যেকটা পরীক্ষায়, ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার, এমন পরিবেশগত উদ্দীপতার পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে, ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণের জন্য একটি কর্মসাধন পদ্ধতি, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটা ভাষা শিক্ষা প্রক্রিয়া। তো কোয়েশ্চেন নাম্বার 94-এর কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট ফাস্ট করুন। আমরা আজকে একটু ফাস্ট যাব, কারণ ক্লাসটা আরও দীর্ঘ হবে, বুঝতে পারছেন। সুতরাং একটু খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4, কারণ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে অটোমেটিক্যালি প্রক্রিয়া যা মানব মস্তিষ্কের মধ্যে অটোমেটিক্যালি একটা ভাষা ডেভেলপড হয়ে যায়। ঠিক আছে, যেটা নম চমস্কি বলেছিলেন LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং LAS, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। শিশুদের মধ্যে জন্ম থেকেই এগুলো সিস্টেম নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং জন্ম থেকেই তারা জিনিসগুলো শিখে নেয়, যার কারণে তারা কি করে, জন্ম থেকে তারা যেহেতু ভাষাগুলো শিখে নেয়, তাই তার মানব মস্তিষ্কের মধ্যে ধারণ ক্ষমতা অলরেডি নিয়ে তারা জন্মগ্রহণ করে। সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন নাম্বার 4। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 95, একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন। একজন ভাষা শিক্ষক লিখন কৌশল কি করে শেখাবেন? শ্রুতি লিখনের দ্বারা, শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং নিজের ভাষায় লিখতে বলে, ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হবে? কোয়েশ্চন নাম্বার 95, আমরা একটু দেখতে হবে আমাদের 95 কারেক্ট আনসার কি হবে। একজন ভাষা শিক্ষক যখন তিনি লিখন কৌশল শেখাবেন, তখন শ্রুতি লিখনের দ্বারা ভাষা লিখন শেখানো যায় না। আর শুধু সে যদি পরিষ্কারভাবে লিখে, পরিষ্কারভাবে সে হয়তো একটা ওয়ার্ড লিখলো, তার কি লেখার বিকাশ হয়ে গেল না। তো তাকে যদি আমরা লিখন কৌশল শেখাতে চাই, তাহলে তাকে কি করতে হবে? ফ্রি রাইটিং দিতে হবে। ফ্রি রাইটিং মানে তোমার যা ইচ্ছা হয় তুমি তা লেখো, তুমি যা ইচ্ছা হয়, তোমার মনে যা আসে তা তুমি লেখো, তাতে কোনো ধরা বাধা নাই। সুতরাং তাকে নিজের মতো করে, তাকে নিজের ভাষায় তাকে লিখতে দিতে হবে, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিতে হবে এবং তার নিজের ভাষায় তাকে যা ইচ্ছা তা লিখতে দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ভাষার বাকপটুতা গড়ে তোলা যেতে পারে কিভাবে? ভাষার বাকপটুতা অর্থাৎ ভাষা বলতে সময় তার কিছুটা সমস্যা হয়। আমি যখন কোনো একটা ভাষায় কথা বলি, তখন আমার একটু কথা বলতে সমস্যা হয়। তো এই সমস্যাটা সমাধান হতে পারে কিভাবে? ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলে, ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে, ভুল চিহ্নিত করে সেগুলোকে তৎক্ষণাৎ ঠিক করে দিয়ে, আর যোগাযোগের মাধ্যম হিসাবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে। এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কীভাবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, তো কারেক্ট আনসার ফার্স্ট করুন। তাড়াতাড়ি কী হবে কারেক্ট আনসার? আপনাদের মত অনুযায়ী আপনারা খুব তাড়াতাড়ি মতামত প্রকাশ করুন। এখানে প্রথমত দেখুন, আমরা কি করি না, আমরা ছাত্ররা ভুল করলে আমরা তৎক্ষণাৎ ঠিক করি না। ছাত্ররা যখনই ভুল করবে আমরা কিন্তু তৎক্ষণাৎ ঠিক করি না। অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে আমাদের হবে না। আর ছাত্ররা যদি বুঝতে না পারে, তাহলে সে শান্তভাবে যদি বসে থাকে, তাহলে সে কি করে বুঝবে? সে যদি বুঝতে না পারে, তাহলে তবে তাকে আমার কী করতে হবে? বুঝাতে হবে, তাই তো? তাকে আমার কী করতে হবে? যদি একটা ছাত্র আমার কথা ভালো করে বুঝতে না পারে, তবে আমি তাকে কি করতে হবে? বুঝাতে হবে। সুতরাং শান্তভাবে বসলে কিন্তু হবে না। ছাত্রের সঙ্গে কথা বলে এটা হতে পারে, তবে তার চাইতে ভালো আনসার আমার কোনটা হবে? যদি আমি যোগাযোগের মাধ্যম হিসাবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করি। একটা ভাষায় আমি কথা বলতে পারছি না, আমার একটা ভাষা ডিফিকাল্ট লাগছে, যে কথাটা আগে বলেছিলাম, একটা যেমন হিন্দি ভাষা আমি বলতে পারি না, আপ কাহা সে হো, আপ কে করতে হো,
তো এইগুলো ভাষা বলতে সময় আমার কিছু সমস্যার সৃষ্টি হয়। তো এই সমস্যাগুলো আমি যখন একজন হিন্দিভাষী ব্যক্তির সঙ্গে যখন বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে যখন আমি হিন্দি ভাষায় কথাবার্তা বলবো, তখন আলটিমেটলি কথাবার্তা বলতে 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 ওই ভাষার আমি পুরো পারফেক্ট আমি হয়ে যাবো, ওই ভাষায় পুরোপুরিভাবে কথা বলতে পারবো। সুতরাং যোগাযোগের মাধ্যম হিসাবে আমাকে এই ভাষার সুযোগ তৈরি করে দিতে হবে। এটা হবে আমার এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 97, একটি ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ শুরু হয়। আরেকটা কথা দেখুন, এখানে বাংলা ভাষায় আমরা যে প্যাডাগজির ক্লাস করছি আজকে, তো বাংলা ভাষায় যে প্যাডাগজির ক্লাস করছি, আপনারা একটা জিনিস কখনোই এটা ভাববেন না যে আমার পেপার 1 আছে, আমার পেপার 2 রয়েছে। তো স্যার আমি তো পেপার 1 নিয়েছি, তো আমি পেপার 2 এর প্যাডাগজির ক্লাসগুলো দেখব না, এই ভুলটা জীবনে করবেন না। স্যার আমার পেপার 2 রয়েছে, আমি পেপার 1 এর প্রশ্নগুলো দেখব না। আবার অনেকেই বলবেন স্যার আমার তো ল্যাঙ্গুয়েজ 1 বাংলা আছে, তাহলে আমি ল্যাঙ্গুয়েজ 2 এর বাংলা আমি কেন দেখব। আমার আরেক বন্ধু বলবে স্যার আমার তো ল্যাঙ্গুয়েজ 2 বাংলা রয়েছে, আমি ল্যাঙ্গুয়েজ 1 এর বাংলা কেন দেখব। তো আপনি এই চিন্তাধারাটা সর্বপ্রথম মাথা থেকে সরিয়ে নিন। আপনার বাংলা ভাষা রয়েছে, তার মানে বাংলা প্যাডাগজি থেকে আপনার 15 নম্বর আসবে। এবং আজকের ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দেব যে পেপার 1 এর প্রশ্নগুলোও কিন্তু পেপার 2তে রিপিট হয়, ল্যাঙ্গুয়েজ 1 এরগুলোও কিন্তু ল্যাঙ্গুয়েজ 2তে রিপিট হয়, আবার ল্যাঙ্গুয়েজ 2 এরগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 এ রিপিট হয়। প্রত্যেকটা একটা কি কোরিলেটেড, সিলেবাস একদম সমান, ডিফারেন্সটা ওই জায়গাতে ডিফারেন্স থাকছে। পেপার 1 এর কোয়েশ্চন লেভেলগুলো একটু ইজি থাকবে, আর পেপার 2তে সেম কনসেপ্টের থাকবে, কিন্তু কোয়েশ্চনের স্ট্যান্ডার্ডটা একটু হার্ড লেভেলের থাকবে। তো সম্পূর্ণ ডিটেলসটা আপনারা যদি দেখতে থাকুন, তাহলে 100% গ্যারেন্টি কনফার্ম আপনাকে প্যাডাগজিতে কেউ আটকাতে পারবে না। আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি 2টা ম্যারাথন ক্লাসে, আর আজকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন চেষ্টা করব ম্যারাথন ক্লাস নেওয়ার। তো এটা একটা ম্যারাথন ক্লাস হতে চলেছে। তো এই ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমরা পুরো ডিটেলস আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। সুতরাং সাথে থাকুন এবং প্রত্যেকটা পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই আসুক না কেন, যে ভিডিওগুলো আপনারা দেখবেন সবগুলো দেখতে থাকুন, একটা রিকোয়েস্ট থাকলো। আচ্ছা, তো এবার দেখি এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়। একটি ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ কখনোই শুরু হবে। 97, পাঠ্য বিষয়বস্তুর একটা তালিকা প্রস্তুত করতে হবে প্রথমে আমাকে, এখানে বলেছে। তারপর আমাকে বলেছে পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্য দিয়ে, তারপর হচ্ছে ব্ল্যাকবোর্ডে লেখার মাধ্যমে, আর এখানে কারেক্ট আনসার হবে বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে, অর্থাৎ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, করে করে শেখা, কাজের মাধ্যমে শেখা বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যাকে বলা হয়। বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার্থকতাকে ঝালিয়ে দিয়ে। ঠিক আছে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। প্রতিকারযোগ্য শিক্ষা হচ্ছে একটা কার্য। রিমিডিয়াল টিচিংটা কী ধরনের কাজ? আদেশমূলক, নির্দেশমূলক, নেতিবাচক নাকি তাত্ত্বিক? কারেক্ট আনসার কী হবে? 98। প্রতিকারযোগ্য শিক্ষক বা রিমিডিয়াল টিচিং আমরা কখন করি? একটা শিশুর রিমিডিয়াল টিচিংটা কেন কখন করানো হয়? ঠিক আছে, তো প্রতিকারযোগ্য শিক্ষণ আমরা কখন করি? যখন আমরা একটা নর্মালি ক্লাস যখন কন্ডাক্ট করলাম, তো নর্মালি ক্লাসটা কন্ডাক্ট করার পর আমরা দেখলাম যে আমার ছাত্রের এই একটা বা দুটা টপিক সে ভালো করে বুঝতে পারলো না, এই ক্ষেত্রে বুঝতে তার সমস্যা থাকলো। তো এই যে তার গ্যাপ যেটা রয়েছে, গ্যাপটা পরিপূর্ণ করার জন্য আমি পরবর্তী সময় আমি আবার করি, এটাকে বলা রিমিডিয়াল টিচিং। তো রিমিডিয়াল টিচিং আমি কেন করি? ছাত্রটা যখন বলবে যে স্যার আমি ওই জায়গাটা বুঝতে পারছি না, তখন আমি ক্লাসটা করবো। সুতরাং এটা হবে কি নির্দেশমূলক, ছাত্র ডাইরেক্টে আমি ক্লাসটা করবো। ছাত্ররা বলছে স্যার ওই জিনিসটা বুঝছি না, তো ওই জিনিসটা সে বুঝছে না, তার মানে বোঝাতে হবে। ছাত্র আমাকে নির্দেশ করছে স্যার আমি বুঝতে পারিনি, তার মানে বোঝাতে হবে। সব বুঝাবো কিসের মাধ্যমে? আমি সেই রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে তাকে বুঝাবো। সুতরাং এটা হবে কি নির্দেশমূলক কাজ। ভাষা দক্ষতা শেখানো উচিত। আচ্ছা, ভাষা দক্ষতা কি করে শেখানো উচিত? পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, বিচ্ছিন্নভাবে, একীকরণ পদ্ধতিতে নাকি অনুকরণের মাধ্যমে? কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনারা যত তাড়াতাড়ি কমেন্ট করবেন আমরা তত তাড়াতাড়ি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা কিন্তু আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা দেখছি, কে কোন কারেক্ট আনসার দিচ্ছেন, কে কী কথা বলছেন, সবগুলো আমরা দেখতে পাচ্ছি কমেন্টের মাধ্যমে, লাইভ চ্যাটে। সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা প্রশ্নের আনসার কারেক্ট করুন। ভাষা দক্ষতা শেখানো উচিত।
পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, বিচ্ছিন্নভাবে না একীকরণ পদ্ধতিতে এবং অনুকরণের মাধ্যমে। ভাষা দক্ষতা কয়টা আছে জানা আছে আপনার? LSRW অর্থাৎ শ্রবণ, কথন, পঠন এবং লিখন। এই 4টা দক্ষতা আমাদেরকে একসঙ্গে পড়াতে হবে। তো সেই ভাষা দক্ষতা শেখানো উচিত কিভাবে? একীকরণ পদ্ধতিতে। কারেক্ট আনসার কী হবে এখানে? একীকরণ পদ্ধতিতে, মানে সবাইকে একসঙ্গে করতে হবে। একটা ছেড়ে যদি আরেকটা করি তাহলে হবে না। যদি সে ভালো করে যদি শ্রবণ করতে না পারে তাহলে সে ভালো করে কথা বলতে পারবে না। তো আমি তাকে বললাম না তোমার শ্রবণের কোনো দরকার নেই, তুমি শুধু কথা বলো, তা তার কথাগুলো হবেই না। কারণ যে ভালো একজন ভালো বক্তা প্রথমে তাকে ভালো শ্রোতা হতে হয়, একটা কথা আছে। অর্থাৎ যিনি ভালো বক্তা তিনি ভালো শ্রোতা হন। যে ভালো শুনতে পারে সে কিন্তু ভালো বক্তৃতাও দিতে পারে, আর যে ভালো শুনতে পারে না মনে রাখবেন সে কিন্তু ভালো বক্তৃতাও দিতে পারে না। এটা আপনার লক্ষ্য রাখা উচিত। ঠিক আছে, এইদিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 100। ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাসের অভাব হয়। এই যে কথাটা বলেছিলাম, বারবার একই প্রসঙ্গ বারবার চলে আসছে যে আমরা যদি কোনো একটা ভাষা যদি বলি, তো এই ভাষা দেখুন প্রত্যেকটা ভাষার কিন্তু একটা নির্দিষ্ট উচ্চারণ প্রণালী আছে। প্রত্যেকটা ভাষার একটা নির্দিষ্ট উচ্চারণ একটা আছে, যেগুলো বলে তার ভাষাগত যেটা প্রনাউন্সিয়েশন। তো আমি একটা নতুন ভাষা যখন শিখতে যাচ্ছি তখন এই ভাষার প্রনাউন্সিয়েশন আমি ঠিকঠাকভাবে করতে পারছি না। এই ক্ষেত্রে এই সমস্যাটা আমার কি করে সমাধান হবে? শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়ে, নাট্যকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 100। আচ্ছা, তো এই তারপর কি বলা হচ্ছে? তৎক্ষণাৎ ভুল সংশোধন করে, নাকি ভাষা বিশেষজ্ঞের সাহায্যে বিশেষ কর্ম তৎপরতার আয়োজন করে। কোয়েশ্চেন নাম্বার 100। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা ভাষা বিশেষজ্ঞ কখনো করি না। ভাষা বিশেষজ্ঞ আমাদের আসে না। তৎক্ষণাৎ ভুল সংশোধন করে, আমরা তৎক্ষণাৎ ভুল সংশোধন করি না। আর উচ্চস্বরে কথা বলেও সেটা হবে না। সুতরাং নাট্যকার্যের মাধ্যমে পারস্পরিক কথা বলে আমরা একজন আরেকজনের সঙ্গে যদি আমরা কথাবার্তা বলি, তো কথাবার্তা বলতে বলতে কী হবে? সেই আত্মবিশ্বাসের অভাবটা দূর হয়ে যাবে। আমরা এইভাবে কি করতে পারি? একটা নতুন ভাষা খুব ভালো করে শিখতে পারি। প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু একবার চেক করে নেন। প্রশ্নপত্রের শিক্ষকের প্রাথমিক চিন্তা ভাবনা হলো, একজন শিক্ষক যখন একটা প্রশ্নপত্র তৈরি করেন, তো প্রশ্নপত্র তৈরি করার সময় একজন শিক্ষকের প্রথম কি মনে রাখা উচিত? কোন জিনিসের উপর ওনার প্রথম চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি থাকা উচিত? বিষয়বস্তুর সম্পর্কে, যে আমি সম্পূর্ণ কোর্স আমার সিলেবাস সম্পূর্ণ কভারেজ থাকবে প্রশ্নে। তারপর হচ্ছে প্রশ্নের ধরন, তারপর হচ্ছে বিশ্বাসযোগ্যতা, তারপর হচ্ছে বৈধতা। এটা কারেক্ট আনসার হবে, প্রশ্নটা বৈধ থাকতে হবে। আর যখনই একটা জিনিস বৈধ থাকবে তখন তার মধ্যে বিশ্বাসযোগ্যতাটা অটোমেটিক চলে আসবে। আলাদা করে আমার বিশ্বাসযোগ্যতা দিতে হবে না। প্রশ্ন যদি বৈধ থাকে তাহলে বিশ্বাসযোগ্যতা আসবে। প্রশ্নের মধ্যে একটা যেটা বৈধতা, লিগ্যাল, সেটা থাকতে হবে। ইলিগ্যাল আমি কিছু এখানে আমি দিতে পারবো না। সুতরাং বৈধতা ইজ দ্য রাইট আনসার। দেশ সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়। নিচে শূন্যস্থান পূর্ণ দেওয়া আছে 102। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট আনসার করুন। নিচের কোনটা পাঠ সমস্যার চিহ্ন নয়? নিচের কোন সমস্যাটা পাঠ সমস্যার চিহ্ন নয়? বর্ণ এবং চিনতে পারার সমস্যা, বানান সামঞ্জস্য, পড়ার গতি এবং স্বাচ্ছন্দ্য বিষয়ক, অভিপ্রায় এবং শব্দে বুঝতে পারা। দেখুন, একজন ছাত্র যদি বর্ণ বা শব্দ সে যদি চিনতে না পারে তাহলে সে পাঠ পড়বে কি করে? এটা তার একটা সমস্যার চিহ্ন। ঠিক আছে, পড়ার গতি, তার পড়ার গতি যদি এবং তার ফ্লুয়েন্সি যদি না থাকে তাহলে সে পড়বে কি করে? তার এটা তার একটা সমস্যার চিহ্ন। আর একটা জিনিস পড়ে যদি তার আমি অর্থ বুঝতে না পারি তাহলে পড়ার লাভ কি? সুতরাং এই তিনটা আমার পাঠ সমস্যার চিহ্ন, কিন্তু বানান সামঞ্জস্য পাঠ সমস্যার চিহ্ন নয়। বানান সামঞ্জস্য, বানানটা হচ্ছে রাইটিংয়ের একটা ক্ষুদ্র অংশ বলতে পারি। সুতরাং এটা পাঠ সমস্যার চিহ্ন নয় বলতে, কারণ এই তিনটা না হলেই নয়। বানান সামঞ্জস্য না হলেই চলবে, বানান একটা জায়গায় আরেকটা দিয়ে চালিয়ে দেবে। কোনো মধ্যে ভুল বানান হলেও সে তো লিখে দিবে, যাই হোক ভুল হোক শুধু সে তো লিখতে পারবে, কিন্তু যদি বর্ণ বা শব্দ চিনতেই না পারে তাহলে পড়তেই পারবে না। সুতরাং এই তিনটা হচ্ছে মূল এবং পাঠ সমস্যার চিহ্ন নয় এখানে বানান সামঞ্জস্য। 103 কোয়েশ্চন আমরা দেখি।
ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটা সত্য নয়? ভাষায় যেটা প্রকৃতি রয়েছে, তো ভাষার প্রকৃতি সম্পর্কে নিচের কোনটা সত্য নয় বলতে হবে। প্রত্যেকটা ভাষার নিজস্ব গঠন আছে, প্রত্যেকটা ভাষার নিজস্ব গঠন আছে। হ্যাঁ ভাই, আছে। ভাষা সংস্কৃতি এবং সভ্যতার সঙ্গে সম্পর্কিত। ইয়েস। কারণ কি? কারণ দেখবেন কি বলবো, যে শিশুটা যে সংস্কৃতিতে বড় হয় সেই শিশু কিন্তু এই ভাষাটাই ডেভেলপ করে। ঠিক আছে, প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা পরিবারে আলাদা আলাদা সংস্কৃতি আছে, কালচার আছে। তো ওই শিশুটা কিন্তু তার ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা এইভাবেই ডেভেলপড হয়। কোনো ঘরে দেখবেন কালচার আছে যে তার মা বাবা পাড়া প্রতিবেশী কী করে, সবসময় গালিগালাজ করে, সবসময় গালি দেয়, কোথায় কোথায় গালি দেয় কোনো পরিবারে। তো ওই শিশুরা দেখবেন ছোটোবেলা থেকে তার এই যে গালির কালচার, সে কিন্তু গালি শিখে নিয়েছে অলরেডি। সেও কিন্তু কিছুদিন পর একটু যখন মোটামুটি এটা বুঝবে, তখন কিন্তু সেও কিন্তু ছোটোবেলা থেকে সে কী করবে, গালি দেওয়া শিখবে। কিছুটা প্রথমে জেনে দেবে, কিছুটা না জেনে দেবে, কিন্তু সে কিন্তু দেবে। ঠিক আছে না? তো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। তো কালচারের সঙ্গে তার সম্পর্ক আছে। ভাষা সংশ্লেষণের দিকে, বিশ্লেষণের দিকে যে এটাও ঠিক, কিন্তু সত্য নয়। এটা হচ্ছে কি, ভাষা কি হচ্ছে ভাই, সরল থেকে জটিল না, সরল থেকে জটিল যায় না, ভাষাটা জটিল থেকে সরল যায়। এবার আপনি প্রথম যখন বাংলা ভাষাটা শিখেছেন, তখন আপনার কষ্ট হয়েছে না এখন কষ্ট হচ্ছে? আমরা প্রথম যখন একটা ভাষা শিখি, প্রথম যখন আমি বাংলা ভাষাটা শিখেছি বা যে কোনো একটা ভাষা, বাংলা ভাষা যেহেতু শিখিনি সেটা অর্জন হয়েছে, যাই হোক ধরে নিন যে কোনো একটা অন্য ভাষা আমি প্রথম শেখার সময় আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, তখন আমার কাছে টাফ লাগছে, জটিল লাগছে। কিন্তু এখন কিন্তু আমি মানে আরামসে পড়তে পারছি। ধরে নিন বাংলা আমরা কি করছি, প্রথম আমরা যখন শিখেছি, ধরে নিন আনুষ্ঠানিকভাবে যখন শিখলাম, তখন আমরা এইগুলো পড়তে, এই প্রনাউন্সিয়েশনগুলো করতে বা বানানগুলো করতে আমাদের কিছুটা কষ্ট হতো, প্রথমে কঠিন লাগতো। কিন্তু এখন যে কোনো শব্দ, যে কোনো বাক্য দিন না কেন, আমরা তো আলটিমেটলি পড়তে পারবো, তাই তো? শুদ্ধভাবে যেমন নাট্যকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে পড়তে পেরেছি, কিন্তু ছোট শিশুরা কী করবে, সেটা পড়তে পারবে না, পড়তে তার সমস্যা হবে। তার মানে ভাষাটা জটিল থেকে সরলের দিকে গতি করে। প্রথমে ভাষাটা কঠিন হয়, যত দিন যাবে তৎক্ষণাৎ ভাষাটা সহজ হবে। আপনি যত ভালো করে ভাষাটা শিখে নেবেন, ভাষাটা তত আপনার কাছে সহজ হয়ে যাবে। সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক ভাষার গঠন সক্ষম করে? নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলনটা মৌখিক ভাষার গঠন সক্ষম করে? শিক্ষকের পড়া পাঠ্যপুস্তকের গল্প সমস্বরে পড়া, সমস্বরে সঠিক শব্দের উচ্চারণ অনুশীলন করা, একাকী কবিতা আবৃত্তি এবং মুখস্থ করা, প্রিয় গল্পের চরিত্র অভিনয় অংশগ্রহণ করা মৌখিক ভাষার গঠন সক্ষম হবে। কোয়েশ্চেন নাম্বার 104। তো মুখস্থ করা, কণ্ঠস্থ করা এটা কাটে দিন। আর যেহেতু এখানে চরিত্র অভিনয় আছে, এর থেকে ভালো আনসার আর কিছু হতে পারে না। চরিত্র অভিনয় ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ডগুলো লিখে রাখুন, কাজে লাগবে যখন যা বলবো। তো চরিত্র অভিনয় যেখানে দেবেন সেখানে একটা কারেক্ট আনসার হবে। দ্রুত পাঠের উদ্দেশ্য কি? আগ্রহ জানানো, নির্দিষ্ট বিবরণ জানা, বিস্তৃত পাঠ নাকি তথ্য জানতে চাওয়া? দ্রুত পাঠ মানে র্যাপিড রিডিং। আর দ্রুত পাঠকে বলা হয়, আরেকটা বলা স্ক্যানিংও কিন্তু দ্রুত পাঠ। তো দ্রুত পাঠের উদ্দেশ্য কি? আগ্রহ জাগানো, নাকি নির্দিষ্ট বিবরণ জানা, নাকি একটা বিস্তৃত পাঠ মানে এক্সটেন্সিভ রিডিং, নাকি তথ্য জানতে চাওয়া? কোনটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার, সেটা আমাদের বলতে হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি, দ্রুত পাঠের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট বিবরণ জানা মানে স্ক্যানিং। দ্রুত পাঠ মানে স্ক্যানিং। তো যখন আমরা স্ক্যানিং করবো, তখন আমরা খুব তাড়াতাড়ি ফাস্ট খুঁজবো যে আমার সম্বন্ধে আজকে পেপারে লেখার কথা ছিল, কোন জায়গায় লিখেছে। আমরা শুধু হেডলাইনগুলো পড়ে যাবো, খুব তাড়াতাড়ি জিনিসগুলো সার্চ করবো যে আমার সম্বন্ধে আজকে লেখার কথা ছিল, কোথায় লিখেছে, সেই জিনিসটা আমি খুঁজবো। সুতরাং নির্দিষ্ট বিবরণ জানা, এটা হবে কারেক্ট আনসার, দ্রুত পাঠের উদ্দেশ্য। ঠিক আছে, তো এই ছিল এই 15টা প্যাডাগজি এই কোয়েশনের। এবার আমরা চলে যাবো নেক্সট কোয়েশন থাকছে আমাদের ল্যাঙ্গুয়েজ 2। তো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 আপনারা কিছু দেখবেন, বারবার বলছি, যদি ভালো নম্বর পেতে চান পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো প্যাডাগজি কিন্তু আপনাদের দেখতে হবে।
তো সুতরাং এখানে আর পরীক্ষা করার সময় আপনারা দেখে দেখে করবেন, কিন্তু আপনারা যখন সেলফ স্টাডি করবেন, প্র্যাকটিস করবেন, তখন কিন্তু সবগুলা জিনিসই আপনাদের দেখতে হবে। তো এবারে 121, একটা প্রাথমিক স্তরে ছাত্রদের শোনার এবং বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবচেয়ে বেশি উপযোগী? একটা প্রাথমিক স্তরে একটা ছাত্রের শোনার এবং বলার ক্ষমতা যদি আমরা বাড়াই, তো একটা প্রাথমিক স্তরে ছাত্রদের শোনার এবং বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবচেয়ে বেশি উপযোগী? শ্রুতে গল্পকথন, শ্রুতিকথন, শ্রুতি লিখন। শ্রুতি লিখন হয় না, নেগেটিভ ওয়ার্ড কেটে দিন। ভাষা পরীক্ষাগার, ছোট শিশুদের ভাষা পরীক্ষাগারে কি করবে? খবর পড়া হবে না। তো চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া হবে কারেক্ট আনসার। দুটোটা পজিটিভ ওয়ার্ড, চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে ইন্টারাকশন, একজনে আরেকজনের সঙ্গে কথাবার্তা বলা, ইন্টারাকশন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু শিখবো, যখন আমরা কোনো কিছু শিখবো, যেমন আমরা যে কোনো কিছু শিখি না কেন, যখনই যা কিছু শিখি, শোনার এবং বলার ক্ষমতা তখনই বাড়বে যখন চরিত্র অভিনয় যারা করবে, তো তারপরে আমাকে কি ডায়লগ বলতে হবে সেটা কিন্তু তার আগে থেকে কিছুটা তার মনে রাখতে হবে, যে আমাকে তার পরবর্তীতে কোন জিনিসটা জানতে হবে, ঠিক আছে না? কোন ডায়লগটা আমি পরে বলবো সেটা সে মাইন্ডে খেলবে। তো যেহেতু সে মাইন্ডে খেলবে, তার বলার দক্ষতাটা বাড়বে, ঠিক আছে? আর যারা শুনবে তারা মনোযোগ সহকারে শুনবে, সুতরাং বলার দক্ষতাও শোনার দক্ষতাও বাড়বে। আর পারস্পরিক কথাবার্তা বলে, এই তারপর কি বলতো তারপর কি, এই যে একটা ব্যাপার আছে না, এটা তো 100% গ্যারান্টি। একটি ভাষায় প্রতিকারযোগ্য শিক্ষাদানের লক্ষ্য, আচ্ছা রিমিডিয়াল যে টিচিং করি, তো রিমিডিয়াল টিচিংয়ের লক্ষ্য কি? এই দেখুন, একটা কথা বলেছি, ল্যাঙ্গুয়েজ 1-এ আমরা রিমিডিয়াল টিচিং পেয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ 1-এ আমরা রিমিডিয়াল টিচিং পেয়েছি, প্রতিকারযোগ্য শিক্ষণের প্রশ্ন পেয়েছি। এবার দেখুন ল্যাঙ্গুয়েজ 2-তেও কিন্তু আমাদের কি এসেছিল? রিমিডিয়াল টিচিংয়ের প্রশ্ন কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো তার মানে আমি আগেই বলেছিলাম যে স্যার আপনারা একটা কাজ করবেন ভাই, আমি রিকোয়েস্ট করছি আপনাকে বারবার, পেপার 1 রয়েছে, পেপার 2 এর ক্লাসগুলো দেখবো না, ল্যাঙ্গুয়েজ 1 আছে, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্লাসগুলো দেখবো না, স্যার আমার ল্যাঙ্গুয়েজ 2, আমি ল্যাঙ্গুয়েজ 1 এর ক্লাসগুলো দেখবেন না, এই ভুলগুলো জীবনে কখনো করা যাবে না। এই কথাটা বারবার মাথায় ফিক্স রাখুন। আচ্ছা এবার দেখি, প্রতিকারযোগ্য শিক্ষণ মানে কি? ছাত্রদের প্রাথমিক ভুলভ্রান্তি কাটিয়ে ওঠা, জ্ঞান বিষয়ক ভুলভ্রান্তি কাটিয়ে ওঠা, ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাসের বোধ গড়ে তোলা, নাকি উপরের সবগুলি? 122। এটা মোস্ট ইম্পর্টেন্ট আনসার হচ্ছে আত্মবিশ্বাসের বোধ গড়ে তোলা। কিন্তু প্রতিকারমূলক বা রেমিডিয়াল টিচিং আমরা কখন করি? যখন দেখবো যে ছাত্রদের প্রাথমিকভাবে যা আমি শিখেছিলাম সেখানে সে কিছুটা ভুলভ্রান্তি করেছে, সেটা সে বুঝতে পারেনি। তো সুতরাং তার প্রাথমিক ভুলভ্রান্তি কাটিয়ে তুলতে হবে। এবং জ্ঞান বিষয়ক ভুলভ্রান্তি, তো প্রাথমিক ভুল বিষয় মানে জ্ঞান বিষয়ক, তো আলটিমেটলি উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট, একটি ভাষায় যদি আমরা সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে উপযুক্ত? অর্থাৎ একটা বাচ্চাকে যদি আমি কী ধরনের প্রশ্ন করলে মোটামুটি সে বুঝতে পারছে কিনা না সেটা আমি আনসার পেতে পারি? অতি সংক্ষিপ্ত, দীর্ঘ, নাকি প্রবন্ধ, নাকি বস্তুনিষ্ঠ? 123। আজকের পাঠ থেকে তুমি কি বুঝলে? এই প্রশ্নটা যদি আমি তাকে করি, আজকের প্রশ্ন থেকে, তো আজকের এই পাঠ থেকে তুমি কি বুঝলে, ঠিক আছে, এই প্রশ্ন যদি তাকে আমি করি, তাহলে সে যদি বলতে পারে, তার মানে আমি বুঝবো যে সে আমার ক্লাস থেকে কিছুটা বুঝতে পেরেছে। তো এই প্রশ্নটা কি প্রবন্ধ পদ্ধতি না দীর্ঘ উত্তর? আমি কি বলেছি অনেক দীর্ঘ করে বলতে হবে না, কি বুঝলে মোটামুটি একটা ছোট্ট আইডিয়া দাও। বস্তুনিষ্ঠ মানে অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ টাইপ, সেটা হবে না। তো কারেক্ট অ্যান্সার অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি। যে অতি সংক্ষিপ্ত, যেটাকে এক বাক্যে বা 2 বাক্যে বলা যায়, সেটাকে আমরা অতি সংক্ষিপ্ত বলতে পারি। তো সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি তাকে করি, তাহলে সে জিনিসটা বুঝতে পারলো কিনা না সেটা আমরা বুঝতে পারি। ইয়েস, এই দেখুন, এই কথাটা কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ 1-এ বলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের প্রশ্ন অলরেডি। শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এ কথাটা কে বলেছিলেন? একদম হুবহু প্রশ্ন আমাদের ল্যাঙ্গুয়েজ 1-এ এসেছিল, ল্যাঙ্গুয়েজ 2-তেও চলে আসছে। নেও খেলা ঘুরে গেল ভাই। শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে তারা কি করে? জন্মগত ক্ষমতার অধিকারী, সেটা আমরা বলতে পারি। তো এই কথাটা কে বলেছিলেন? জেন পিয়াগেট, নম চমস্কি, লেভ ভাইগোটস্কি, নাকি প্যাভলভ? তাড়াতাড়ি বলুন। 124 কি হলো? 124 তাড়াতাড়ি ভাই।
124 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি আপনারা বলুন। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি? নম চমস্কি ইজ দ্য রাইট আনসার। নম চমস্কি বলেছিলেন শিশুদের মধ্যে দুটো ডিভাইস কাজ করে, আমি একটু আগে বলে দিয়েছি। LAD ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, একটা সিস্টেম কাজ করে যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, এবং যার ফলে শিশুরা কী করে সেই জন্মগত ক্ষমতা নিয়ে তারা জন্মায়। মানব মস্তিষ্কের মধ্যে একটা ধারণ ক্ষমতা থাকে, এই ধারণ ক্ষমতার জন্য তারা কী করে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে পারে। এই কথাটা কে বলেছিলেন? নম চমস্কি বলেছিলেন। 125 নম্বর প্রশ্ন, 125 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? একটু প্রশ্নটা আমরা পড়ি এবং আনসারটা আপনারা বলুন তো কী দেওয়া হয় কারেক্ট আনসার। যদি কি বলেছে ভাই? জাদু নয়, যদি ইয়েস। যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে, ঠিক আছে, সে আপনার ভাষা ব্যবহারে ভুল করবে, 100% গ্যারেন্টি। একজন হিন্দিভাষী অঞ্চল থেকে যদি একটা বালিকা, একটি মেয়ে যদি আপনার অঞ্চলে আসে, আপনার অঞ্চলে ধরনের বাংলা ভাষা চলছে, তো এই বাংলা ভাষা অঞ্চলে যখন সে আসবে তখন সে বাংলা ভাষাটা বলতে সে অনেক ভুল করবে, কারণ সে নতুন, কিছু জানছে না। তো একজন শিক্ষক হিসাবে নিম্নলিখিত কোন বক্তব্যটি আপনার সঠিক? তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করে দিতে হবে। ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দিতে হবে। তাকে প্রতিদিন 8 ঘন্টা করে নতুন ভাষা বলার অনুশীলন করে বলা যেতে পারে। নতুন ভাষার ব্যবহারে তার মাতৃভাষার প্রভাব অনুমোদন না করা যেতে পারে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে কোনটি হবে? কারেক্ট আনসার 125। তাড়াতাড়ি বলুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? 125 এর কারেক্ট আনসার। আপনারা যত তাড়াতাড়ি কমেন্ট করবেন আমরা তত তাড়াতাড়ি আনসারগুলো নেক্সট করব। তাকে কী হলো কারেক্ট আনসার? তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট। এবং ক্লাসটিকে যারা এখন মতো লাইক করেনি তারা অবশ্যই একবার লাইক করে দেবেন ভাই। এক ঝলক ক্লাস, এক ঝলক এক লাইক ভাই। তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করিয়ে দিতে হবে, ঠিক আছে। তাকে আমরা কি করব? তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করিয়ে দেব যে তোমার এখানে ভুল হচ্ছে, সেটা কখনো করা যাবে না। প্রতিদিন 8 ঘন্টা করে এইভাবে করা সম্ভব না। মাতৃভাষার অনুমোদন না করা এটা সাংঘাতিক অপরাধ। তাকে মাতৃভাষা অনুমোদন করতেই হবে, তার মাতৃভাষাকে প্রাধান্য দিতেই হবে, এটাও ক্যান্সেল। তো এখানে ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দিতে হবে, একটু সময় দিতে হবে, বেশি সময় দিতে হবে। কত সময় দেওয়া হবে সেটা বলে, তাকে যে তুমি ভাষা ব্যবহার সে প্র্যাকটিস করতে, তাকে একটু বেশি সময় দিতে হবে। সে যেন একটু ভালো করে প্র্যাকটিস করতে পারে, ভালোভাবে কথা বলতে পারে আমার সঙ্গে। সে যদি ভুল করে তাকে আবার আমি সংশোধন করাতে পারি। সুতরাং তাকে ভাষার ব্যবহারে বেশি সুযোগ দিতে হবে। এটা সুযোগ মানে অপরচুনিটি ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড অফ দিস কোয়েশ্চন অ্যান্ড দিস ইজ দ্য রাইট আনসার। নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শেখা প্রয়োজনীয় নয়? নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শিক্ষাটা প্রয়োজনীয় নয়? তো ভাষা শিক্ষাটা প্রয়োজন নয় কোন উদ্দেশ্যের জন্য? জীবনের বিভিন্ন পর্যায়ে জানার জন্য, ভাষাবোধ শেখার জন্য, ভিতরের স্বর শোনার এবং বলার জন্য, জীবনের বিভিন্ন প্রয়োজনকে পরিপূর্ণ করার জন্য। জীবনের বিভিন্ন প্রয়োজন রয়েছে, সেটা পরিপূর্ণ করার জন্য ভাষা ব্যবহার প্রয়োজন আছে। এবং আমার ভিতরের সুর বলার জন্য, ভিতরের স্বর অর্থাৎ আমার মনের ভিতর কি চলছে সেটার জন্য আমার ভাষা প্রয়োজন আছে। জীবনের বিভিন্ন পর্যায়ে জানার জন্য ভাষা ব্যবহার আছে। তো ভাষা বোধ শেখার জন্য আমার ভাষা শিক্ষা প্রয়োজন নয়। ভাষা শিক্ষাটা অটোমেটিক্যালি চলে আসবে, যার কারণে ভাষা বোধের প্রয়োজন হয় না, ভাষা বোধ আমার শিখতে হয় না। তো কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। বারবার বলছি এই সবগুলো কিন্তু আমি অফিসিয়াল আনসারের মধ্যে কিন্তু ক্লাসগুলো করছি, একটু দেখে নেবেন। ভাষার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতের মধ্যে প্রবন্ধ জাতীয় পরীক্ষার সুবিধা কোনটি? আমি যদি প্রবন্ধ জাতীয় পরীক্ষা লই তাহলে প্রবন্ধ জাতীয় পরীক্ষার এখানে সুবিধা কোনটি সেটি আমাকে বলতে হবে। এটি শিশুর চিন্তাভাবনা লিখিত ভাষায় প্রকাশ করার দক্ষতা মূল্যায়নে কী করবে? সাহায্য করবে। এটি ছাত্রদের পরীক্ষার জন্য কয়েকটি প্রশ্ন উত্তর তৈরিতে সাহায্য করবে। যেহেতু ছাত্রদের কেবল কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে, এভাবে তারপরে সময় বাঁচবে। আর পাঠ্যক্রম ঘিরে সম্পূর্ণ সিলেবাসটা কভার হবে, আর কারিকুলাম গোলটা আমার সাকসেস হবে। তো এই ক্ষেত্রে 127 কারেক্ট অ্যান্সার কোনটি হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। প্রবন্ধ জাতীয় যদি পরীক্ষা নয় তাহলে সুবিধা কোনটি?
প্রথমে দেখুন কেবল রয়েছে, যে অপশনে আপনি প্যাডাগজির ক্ষেত্রে কেবল দেখবেন সেটাকে আপনি কাচ্চাং করে কেটে দেবেন। প্রত্যেকটা ক্লাসে আমি বলি কাচ্চাং করে, কী করে কাটবেন, কাচ্চাং করে কাটবেন, সেটা মাথায় রাখবেন এবং সঙ্গে সঙ্গে কাচ্চাং করে কাটবেন। কাটাটা আপনার করতে হবে ডিউটি। তারপর এখানে আমি যে প্রবন্ধ যদি পরীক্ষা নেব, তো পরীক্ষার মূল উদ্দেশ্য কি, আমার সিলেবাস কভার করার না। একটা কাজ করো, তোমাদেরকে কিছু প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো শিখে নাও, তোমরা পরীক্ষায় পাস হয়ে যাবে, বেশি কিছু পড়তে হবে না। এটা আমরা কখনোই করতে যাই না, এটা ক্যান্সেল। তো আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এটি শিশুর চিন্তা ভাবনাটা লিখিত ভাষায় প্রকাশ করার দক্ষতা মূল্যায়নে সাহায্য করে। অর্থাৎ শিশুর মনে অনেক কিছু চিন্তা ভাবনা প্রকাশ করতে পারে, সে যাতে তার সব চিন্তা ভাবনাগুলো যাতে লিখিত ভাষায় প্রকাশ করতে পারে, তার জন্য প্রবন্ধ জাতীয় পরীক্ষার প্রয়োজন। এবং প্রবন্ধ জাতীয় পরীক্ষার ফলে সে তার সব লিখিত চিন্তা ভাবনাগুলো একদম বিস্তারিতভাবে লিখতে পারে। সুতরাং আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বিশেষভাবে সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গ শিশুদের প্রয়োজন কিসের প্রয়োজন, লিখন দক্ষতার জন্য কিসের প্রয়োজন, ভাবনার মৌলিকতা, প্রতিকায়িত ভাষার ব্যবহার, মানে প্রতীক চিহ্ন যেগুলা সেগুলা ভাষায় ব্যবহার করতে হবে, সঠিক শব্দ তালিকার ব্যবহার, নাকি সুন্দর হস্তাক্ষর। দিব্যাঙ্গ শিশুদের লিখন দক্ষতার জন্য কিসের প্রয়োজন আছে? দিব্যাঙ্গ শিশুদের যদি আমরা লিখন দক্ষতা অনুশীলন করতে চাই, তাহলে আমাদের কিসের প্রয়োজন আছে? 128। তাদেরকে সঠিক, এখানে দেখুন ভাবনার মৌলিকতা, এটাও ঠিক আছে, মানা যায়। প্রতীক এখানে কাজ করবে না, যেহেতু বিকলাঙ্গ বা দিব্যাঙ্গ। সুন্দর, তারা সুন্দর হস্তাক্ষর নাও লিখতে পারে, কিন্তু সঠিক শব্দ তালিকার ব্যবহার যদি তারা জানে, তাহলে তারা ঠিক লিখতে পারবে। সঠিক শব্দ তালিকা, কোন শব্দের পরে কোন শব্দ বসাতে হয়, এই তালিকায় তারা জানতে পারে, তাহলে তারা অবশ্যই লিখতে পারবে। একটা ভাষার ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কিসের উপর জোর দিতে হবে? একটা ভাষার ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন মানে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভালুয়েশন। কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভালুয়েশনের জন্য কিসের উপর জোর দিতে হবে? সঠিক শব্দ তালিকা, প্রকল্প কাজ, সঠিক উচ্চারণ, নাকি ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের সক্ষমতা। তো কারেক্ট আনসার 129, কারেক্ট আনসার কি হবে? কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভালুয়েশন সিসি। তো সিসি কি বলে, সিসির ক্লাস আমরা দিয়ে দিয়েছি অলরেডি, দেখে নেবেন, সিসির ক্লাস দেওয়া আছে। সিসিতে কি বলা হয় যে স্কলাস্টিক প্লাস কস্কলাস্টিক, স্কলাস্টিকও থাকবে এবং কস্কলাস্টিকও আমাদের থাকতে হবে, দুটা কিন্তু আমাদের থাকতে হবে, দুটা না থাকলে আমাদের চলবে না। সুতরাং স্কলাস্টিক এবং কস্কলাস্টিক যেহেতু আমাদের দুটো থাকতে হবে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের ক্ষমতা। ভিন্ন প্রেক্ষিতে, একটা প্রেক্ষিতে আমরা করতে যাব না, তার যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো এখানে ইনভলভ করতে হবে। সুতরাং ভিন্ন প্রেক্ষিতে তার ভাষা ব্যবহারগুলো আমাদের দেখতে হবে। বহুভাষিকতা বা মাল্টি ল্যাঙ্গুয়েলিজম হলো, মাল্টি ল্যাঙ্গুয়েলিজমটা আসলে কি? মাল্টি ল্যাঙ্গুয়েলিজম আসলে কি? ভাষা শিক্ষায় বাধা করে, ভাষা মূলধনের পক্ষে ভয়ঙ্কর, ভাষা শিক্ষায় গুরুত্বপূর্ণ মূলধন, না ভাষা শিক্ষায় সমস্যা উৎপাদনকারী। 130 অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার কি হবে? আপনারা পজিটিভ ওয়ার্ড দেখার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন? কারেক্ট আনসার করবেন, সেটা আমরা বলেছি। কিন্তু পজিটিভ ওয়ার্ডের সঙ্গে কি আছে সেটা দেখবেন। যেমন রিসোর্স, রিসোর্স হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে? একটা জিনিস দেখুন, রিসোর্স হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো রিসোর্সটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, যার কারণে এই প্রশ্নের কারেক্ট আনসার 2 হবে। কিন্তু না, কেন হবে না? দেখুন, ভাষা মূলধনের রিসোর্সের পক্ষে ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে সাংঘাতিক, সাংঘাতিক মানে খুব ক্ষতি হবে। এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ, একটা মানুষ যদি অনেকগুলো ভাষা জানে, দুটার বেশি ভাষা জানে, সেটা কি তার পক্ষে ক্ষতিকারক না ভালো? সেটা তার পক্ষে অবশ্যই ভালো। আমি অনেকগুলো ভাষা জানি, সেটা আমার দক্ষতা, আমার ইন্টেলিজেন্স, আমার ট্যালেন্ট, আপনার ট্যালেন্ট। আপনি অনেকগুলো ভাষা জানেন, সেটা আপনাকে অনেক সাহায্য করবে, সেটা তো ভালো জিনিস। তো এই রিসোর্সটা ভয়ঙ্কর হলো কি করে? সেটা ভয়ঙ্কর হবে না, যার কারণে রিসোর্স থাকার কারণে কিন্তু এই অপশনটা কিন্তু কারেক্ট আনসার হলো না। কারণ কি, এই ভয়ঙ্কর নামক যে পদার্থ, এই যে অপদার্থ, এই অপদার্থটা এসে কিন্তু এই রিসোর্স পদার্থকে গলিয়ে দিয়েছে, এটা ক্যান্সেল। এটা বলেছে ভাষা শিক্ষার সমস্যা উৎপাদন করে। আরে ভাই, বহু ভাষা কি ভাষার সমস্যা উৎপাদন করে? না, ভাষা শিক্ষায় বাধা দেয় মোটেই না। তার মানে
ভাষা শিক্ষা একটা গুরুত্বপূর্ণ মূলধন। আপনি যদি অনেকগুলো ভাষা জানেন তার মানে এটা একটা আপনি ক্যাপিটাল অর্জন করে রেখেছেন। তো যে কোনো জায়গায় যদি আপনি যান আপনি সেখানে বিপদে পড়বেন না। যে কোনো নেপাল যদি যান গিয়ে যদি নেপালি ভাষায় কথা বলেন তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন। মিজোরাম যান গিয়ে মিজো ভাষায় কথা বলেন আপনি বিপদ থেকে উদ্ধার হবেন। আপনি বিহারে যান, বিহারে গেলে যদি বিহারি ভাষায় কথা বলেন তাহলে আপনি বিপদ থেকে বাঁচবেন। উড়িষ্যায় যান, উড়িয়া ভাষায় কথা বলে আপনি বিপদ থেকে বাঁচবেন। অর্থাৎ কি একটা ভাষা যদি জানি তাহলে যে কোনো সময় যে কোনো কিছু টেকুল দেওয়া যায়। আচ্ছা, কী করে বাঁচবো? এবার একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের বলে রাখি, ক্লাসের সম্বন্ধে কিছু ঘটনা বলা যায়। একবার আমার এক বন্ধু আমাকে গল্প করেছিল, সে কোথায় গিয়েছিল, সে তামিলনাড়ুতে গিয়েছিল যেখানে তামিল ভাষা চলে, ঠিক আছে। তো সে মানে তামিল ভাষাটা জানে, ঠিক আছে। তো সে হচ্ছে বাঙালি ছেলে। তো মানে কী ব্যাপারে মানে তারা নিজেদের মধ্যে মানে অনেক ঝগড়াঝাটি হয়ে গিয়েছিল তামিলদের সঙ্গে, কিছু বন্ধু বান্ধব তারা ঝগড়া হয়েছিল। তো একদিন তারা অনেকে কী করলো, তামিল কয়েকজন বন্ধু তারা কী করলো মানে 2-3 জন মিলে তারা গল্প করছে, মানে তারা অন্য কোথাও শুনেছে আর কি, যে ওই যে ব্যক্তিটা রয়েছে, ওই যে আমার বন্ধুটা রয়েছে, তাকে কি করা হবে, তাকে মানে আজকে তারা রাত্রে তাকে শেষ করে খতম করে দেবে। তারা তাদের ভাষায় বলছে যে আজকে তো ওকে খতম করা হবে, অ্যাজ পার ইনফরমেশন, খবর পাওয়া মতো আজকে তাকে খবর পাওয়া শেষ করা হবে। তো আমার বন্ধুটা কী করতো, সে কিন্তু এই তামিল ভাষাটা জানতো। ওই যে বন্ধুটা, ওই বন্ধুটা কিন্তু তামিল ভাষাটা জানতো একটু একটু। সে কিন্তু এই তাদের কথাবার্তা শুনে সে কিন্তু বুঝতে পারছে যে তারা কিন্তু আমার কথা বলছে এবং তারা বলছে যে আজকে আমাকে খতম করে দেবে। তো আমি যদি থাকি তাহলে কিন্তু আমাকে সত্যি সত্যি ওরা কিন্তু খতম করে দেবে। তারপর সে কী করলো, সঙ্গে সঙ্গে এখান থেকে, যাতে কেউ বুঝতে না পারে তার জন্য সেখান থেকে তৎক্ষণাৎ এখান থেকে সে পালিয়ে অন্য জায়গায় চলে গেল। অর্থাৎ সে এই যে তামিল ভাষাটা সে জানে, যার কারণে সে বাঁচলো। সে যদি তামিল ভাষা জানতো না তাহলে তাকে কিন্তু ওই দিন মরতে হতো, তাই না? সুতরাং মাল্টিল্যাঙ্গুয়ালিজম সব দিক থেকে আপনাকে কী করে, রক্ষা করে, সেভ করে, বাঁচিয়ে রাখে। সুতরাং এটা কখনো বাধা হতে পারে না। আর দ্যাট ইজ ক্লিয়ার। ভাষার প্রাথমিক রূপ কি? চিহ্ন ভাষা, ব্যাকরণ, লিখিত ভাষা না মুখের ভাষা? ভাষার প্রাথমিক রূপ কি? ভাষার প্রাথমিক রূপ কি? ভাষার প্রাথমিক রূপ হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বা চিহ্ন ভাষা। সাইন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য প্রাইমারি রূপ অফ ভাষা, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। গল্প এবং কবিতার কোন প্রেক্ষিতকে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করবেন? গল্প এবং কবিতার কোন প্রেক্ষিতকে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গল্প এবং কবিতার? সেগুলি মূল্যবোধ যুক্ত হবে, গল্প এবং কবিতার শব্দ তালিকা সমৃদ্ধ হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম ঘটনা বারবার রিপিটেশন হবে, সেটা ক্যান্সেল, গুরুত্বপূর্ণ কবিতা এবং কবি এবং গল্পকারদের কবিতা এবং গল্প হবে। প্রাথমিক স্তরে আমাকে কোন দিকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন জায়গাতে? তো এখানে কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নম্বর 132, এটা হবে গল্প এবং কবিতার শব্দ তালিকাগুলো যাতে সমৃদ্ধ হয় এদিকে আমাকে গুরুত্ব দিতে হবে। 133, ভাষার ব্যাকরণ শিক্ষা ড্যাশ উন্নতিতে সাহায্য করবে। ভাষার ব্যাকরণ শিক্ষাটা আর ড্যাশ উন্নতিতে সাহায্য করবে। কিসের উন্নতিতে সাহায্য করে ভাই? যথাযথ প্রবাহমানতা নাকি সংখ্যামান নাকি সাক্ষরতা? বারবার বলেছি এই প্রশ্নটা আমি ল্যাঙ্গুয়েজ 1-এও কিন্তু সেম প্রশ্ন ছিল, এবার ল্যাঙ্গুয়েজ 2-তেও কিন্তু রিপিট এসে গেছে। দেখুন, ভাষা ব্যাকরণ শিক্ষাটা ড্যাশ উন্নতিতে সাহায্য করে। 133, আমি আগে বলেছিলাম ভাষা ব্যাকরণ শিক্ষা প্রত্যেকটা জিনিসের একটা কি থাকা চাই, একটা অ্যাকুরেসি থাকা চাই, একটা অ্যাকুরেট হওয়া চাই, তাই না? অ্যাকুরেসি বা অ্যাকুরেট হওয়া চাই। তো এখানে যেটা হলো অ্যাকুরেসি, যথাযথতা বা যথাযথ থাকতে হবে। তো ভাষা ব্যাকরণ শিক্ষাটা যথাযথ উন্নতিতে সাহায্য করবে। লেখার পরম্পরার সঙ্গে সংযুক্ত। লেখার পরম্পরার সঙ্গে কি সংযুক্ত রয়েছে? গল্পের ধারণা, কল্পনা, প্রকৃত জ্যোতিচিহ্ন নাকি ভালো শব্দ তালিকা? এখানে কারেক্ট আনসার কি হবে খুব তাড়াতাড়ি বলুন তো। লেখার পরম্পরার সঙ্গে সংযুক্ত কে রয়েছে? গল্পের ধারণা, কল্পনা, প্রকৃত জ্যোতিচিহ্ন নাকি ভালো শব্দ তালিকা? 134, তো লেখার পরম্পরাগত দিক যদি দেখি তাহলে প্রকৃত জ্যোতিচিহ্নের ব্যবহার কিন্তু পরম্পরা থেকে এসেছে। কারণ গল্পের ধারণা, আমি যে কোনো গল্প কিন্তু আমি
লিখতে পারি। যে কোনো গল্প আমি ধারণা আমি নিজে থেকে বানিয়ে লিখতে পারি, যে কোনো গল্পর আমি কল্পনা করতে পারি, আমি নিজে থেকে কল্পনা করতে পারি। সেখানে কোনো পরম্পরা বা ধারাবাহিক ট্র্যাডিশনাল কোনো সিস্টেম নাই। ভালো শব্দ তালিকা যে কোনো শব্দ আমি লিখতে পারি, কিন্তু এই দাড়ি কমাগুলা এটা ট্র্যাডিশনালি ফর্মে আসছে, যেটা লাইন যেখানে শেষ হবে সেখানে দাড়ি দিতে হবে। এবার যদি এখানে দেখুন, বিকাল হইতেই বাগান বাবু মশাইয়ের কুর্সি পুরসি পড়ে, তো বিকাল হতেই দাড়ি, বাগানে দাড়ি, বাবা মশাইয়ের দাড়ি, কুর্সি দাড়ি, এইভাবে দিলে কি হবে? চলবে না। কারণ ট্রেডিশনালি একটা ফর্ম আছে, কি আছে আমাদের, যে লাইনটা যেখানে গিয়ে শেষ হয়ে যাবে ওইখানে আমাদের কী দেবে? দাড়ি দেবে, অর্থাৎ সেটা পরম্পরাগত। সুতরাং প্রকৃত জ্যোতিচিহ্নটা যেটা পরম্পরায় সেটা রয়েছে লেখার ক্ষেত্রে। নেক্সট, ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য কি? ভাষা যেটা আমরা মূল্যায়ন করব, এই ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্যটা কি সেটা আমাদের বলতে হবে। শিক্ষার্থীদের ভুল খুঁজে বের করা, ছাত্রদের কর্মক্ষমতার নিরিখে পদোন্নতি বা প্রমোশন নির্ধারণ করা, ছাত্রদের সফলতাটা পরিমাপ করা, পড়ার মধ্য থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ দেখে নির্ণয় করা এবং প্রতিকার করা। ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্যটা কি? কোয়েশ্চন নম্বর 135। আমরা যে মূল্যায়ন করি শিক্ষার্থীদের ভুল খুঁজে বের করার জন্য, মোটেই না। তাদের প্রমোশন করার জন্য না, সফলতার পরিমাপ মেজারমেন্ট না। আমরা কি করি? পড়ার মধ্য থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ থেকে নির্ণয় করা, প্রতিকার করা। অর্থাৎ কোন জায়গাটা তার গ্যাপ রয়েছে, কোন জায়গাটা সে পড়তে পারেনি, এখন পর্যন্ত তার ওই জায়গাটা শেখার বাকি রয়েছে, সে বুঝতে পারেনি, ওই জায়গাটা গ্যাপস অফ লার্নিং জিনিসটাকে আমরা পূর্ণ করি, এই জিনিসটা আমরা দেখি, এবং যেখানে বাকি রয়েছে সেটাকে আমরা কি করি? প্রতিকার করি। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4। ঠিক আছে, তো এই ছিল আমাদের পেপার 1 এর প্রশ্ন।